নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ রবিবারের সকালে আপনাদের গল্পের সন্ধ্যা চ্যানেলে স্বাগত জানাই। চ্যানেলের আজকের নিবেদন বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম পুরুষ রাজশেখর বসুর গল্প অবলম্বনে লম্বকর্ণ প্রথম পর্ব। সাহিত্যিক রাজশেখর বসু পরশুরাম নামেই সমধিক পরিচিত। তার বিখ্যাত গল্পগুলির মধ্যে অন্যতম ভূষণ্ডির মাঠ, বিরিঞ্চি বাবা, হনুমানের স্বপ্ন, চিকিৎসা সংকট। বর্তমান গল্পটি নেওয়া হয়েছে তার গড্ডলিকা গ্রন্থ থেকে। শুরু হচ্ছে আজকের গল্প লম্বকর্ণ প্রথম পর্ব। রায় বংশোচন ব্যানার্জি বাহাদুর জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট বেলেঘাটা বেঞ্চ প্রত্যহ বৈকালে খালের ধারে হাওয়া খাইতে যান। 40 পার হইয়া ইনি একটু মোটা হইয়া পড়িয়াছেন, সেজন্য ডাক্তারের উপদেশে হাঁটিয়া এক্সারসাইজ করেন এবং ভাত ও লুচি বর্জন করিয়া দুবেলা কচুরি খাইয়া থাকেন। কিছুক্ষণ পায়চারি করিয়া বংশলোচনবাবু ক্লান্ত হইয়া খালের ধারে একটা ঢিপির উপর রুমাল বিছাইয়া বসিয়া পড়িলেন। ঘড়ি দেখিলেন 6:30 বাজিয়া গিয়াছে। জ্যৈষ্ঠ মাসের শেষ, শিরনে মনসুন পড়িয়াছে। এখানেও যে কোনো দিন হঠাৎ ঝড় জল হওয়া বিচিত্র নয়। বংশলোচন উঠিবার জন্য প্রস্তুত হইয়া হাতের বর্মাচুরুটে একবার জোরে টান দিলেন। এমন সময় বোধ হইল কে যেন পিছু হইতে তার জামার প্রান্ত ধরিয়া টানিতেছে এবং মিহিসুরে বলিতেছে। ফিরিয়া দেখিলেন একটা ছাগল, বেশ হৃষ্টপুষ্ট ছাগল, কুচকুচে কালো নধর দেহ, বড় বড় লটপটে কানের উপর কচি পটলের মতো দুটি শিং বাহির হইয়াছে। বয়স বেশি না, এখনো অজাত শস্য। বংশলোচন বলিলেন, আরে এটা কোথা থেকে এলো? কার পাঁঠা? কাউকেও তো দেখছি না। ছাগল উত্তর দিল না। কাছে ঘেঁষিয়া লোলুপ নেত্রে তাহাকে পর্যবেক্ষণ করিতে লাগিল। বংশলোচন তাহার মাথায় ঠেলা দিয়া বলিলেন, যা পালা, ভাগো হিয়াসে। ছাগল পিছনের 2 পায়ে ভর দিয়া দাঁড়াইয়া উঠিল এবং সামনের 2 পা মুড়িয়া ঘাড় বাঁকাইয়া রায়বাহাদুরকে ঢু মারিল। রায়বাহাদুর কৌতুক বোধ করিলেন, ফের ঠেলা দিলেন। ছাগল আবার খাড়া হইল এবং খপ করিয়া তাহার হাত হইতে চুরুটটি কাড়িয়া রইল। আহারান্তে বলিল, অর্থাৎ আর আছে। বংশলোচনের সিগার কেসে আর একটি মাত্র চুরুট ছিল, তিনি সেটি বাহির করিয়া দিলেন। ছাগলের মাথা ঘোরা, গা বমি বা অপর কোনো ভাব বৈলক্ষণ্য প্রকাশ পাইল না। দ্বিতীয় চুরুট নিঃশ্বাস করিয়া পুনরায় জিজ্ঞাসা করিলেন। বংশলোচন বলিলেন, আর নেই, তুই এবার যা, আমিও উঠি। ছাগল বিশ্বাস করিল না, পকেট তল্লাশি করিতে লাগিল। বংশলোচন নিরুপায় হইয়া চামড়ার সিগার কেসটি খুলিয়া ছাগলের সম্মুখে ধরিয়া বলিলেন, না বিশ্বাস হয় এই দেখো বাপু। ছাগল এক লাফে সিগার কেস কাড়িয়া লইয়া চর্বণ আরম্ভ করিল। রায়বাহাদুর রাগিবেন কি হাসিবেন স্থির করিতে না পারিয়া বলিয়া ফেলিলেন, সালা। অন্ধকার হইয়া আসিতেছে, আর দেরি করা উচিত না। বংশলোচন গৃহাভিমুখে চলিলেন। ছাগল কিন্তু তাহার সঙ্গ ছাড়িল না। বংশলোচন বিব্রত হইলেন। কার ছাগল, কি বৃত্তান্ত তিনি কিছুই জানেন না। নিকটে কোনো লোকও নাই যে জিজ্ঞাসা করেন। ছাগলটাও নাছরবান্দা, তাড়াইলেও যায় না। অগত্যা বাড়ি রইয়া যাওয়া ভিন্ন গত্যন্তর নাই। পথে যদি মালিকের সন্ধান পাই ভালোই, নতুবা কাল সকাল যা হোক একটা ব্যবস্থা করিবেন। বাড়ি ফিরিবার পথে বংশলোচন অনেক খোঁজ রইলেন, কিন্তু কেহই ছাগলের ইতিবৃত্ত বলিতে পারিল না। অবশেষে তিনি হতাশ হইয়া স্থির করিলেন যে আপাতত নিজেই উহাকে প্রতিপালন করিবেন। হঠাৎ বংশলোচনের মনে একটা কাঁটা খচ করিয়া উঠিল। তাহার যে এখনো পত্নীর সঙ্গে কলহ চলিতেছে। আজ 5 দিন হইল কথা বন্ধ। ইহাদের দাম্পত্য কলহ বিনা আড়ম্বরে নিষ্পন্ন হয়। সামান্য একটা উপলক্ষ, 2-4টি নাতিতীক্ষ বাক্যবান, তারপর দিনকতক অহিংস অসহযোগ বাক্যালাপ বন্ধ, পরিশেষে হঠাৎ একদিন সন্ধি স্থাপন ও পুনর্মিলন। এরকম প্রায়ই হয়, বিশেষ উদ্বেগের কারণ নাই। কিন্তু আপাতত অবস্থাটি সুবিধাজনক নয়। গৃহিণী জন্তু জানোয়ার মোটেই পছন্দ করেন না। বংশলোচনের একবার কুকুর পোষবার শখ হয়েছিল, কিন্তু গৃহিণীর প্রবল আপত্তিতে তাহা সফল হয় নাই। আজ একে কলহ চলিতেছে, তার উপর ছাগল লইয়া গেলে আর রক্ষা থাকিবে না।
একে মনসা, তাই ধুনার গন্ধ। চড়িতে চড়িতে রায়বাহাদুর পত্নীর সহিত কাল্পনিক বাগযুদ্ধ আরম্ভ করিলেন। একটা পাঁঠা বসিবেন, তাতে কার কি বলবার আছে? তার কি স্বাধীনভাবে একটা শখ মিটাইবার ক্ষমতা নাই? তিনি একজন মান্যগণ্য সম্ভ্রান্ত ব্যক্তি। বেলেঘাটা রোডে তাহার প্রকাণ্ড অট্টালিকা, বিস্তর ভূসম্পত্তি। তিনি একজন খেতাবধারী অনারারি হাকিম। 50 টাকা পর্যন্ত জরিমানা, 1 মাস পর্যন্ত জেল দিতে। তাহার কিসের দুঃখ, কিসের নার্ভাসনেস? বংশলোচন বারবার মনকে প্রবোধ দিলেন, তিনি কাহারও তোয়াক্কা রাখেন না। বংশলোচনবাবু বৈঠকখানে যে সান্ধ্য আড্ডা বসে, তাহাতে নিত্য বহু সংখ্যক রাজা উজির বধ হইয়া থাকে। লাট সাহেব, সুরেন বাণিজ্যে, মোহনবাগান, পরমার্থ তত্ত্ব, প্রতিবেশী অধরবুড়োর শ্রাদ্ধ, আলিপুরের নতুন কুমির, কোনো প্রসঙ্গেই বাদ যায় না। সম্প্রতি 7 দিন ধরিয়া বাঘের বিষয় আলোচিত হইতেছিল। এই সূত্রে গতকাল বংশলোচনের শ্যালক নগেন এবং দুঃসম্পর্কে ভাগিনে উদয়ের সঙ্গে হাতাহাতির উপক্রম হয়। অন্যান্য সভ্য অনেক কষ্টে তাহাদিগকে নিরস্ত করেন। বংশলোচনের বৈঠকখানা ঘরটি বেশ বড় ও সুসজ্জিত, অর্থাৎ অনেকগুলি ছবি, আয়না, আলমারি, চেয়ার ইত্যাদি জিনিসপত্রে ভর্তি। প্রথমেই নজরে পড়ে একটি কার্পেটে বোনা ছবি, কালো জমির উপর আসমানি রঙের বেড়াল। যুদ্ধের সময় বাজারে সাদা পশম ছিল না, সুতরাং বেড়ালটির ওই দশাই হয়েছে। ছবির নিচে সর্বসাধারণের অবগতির জন্য বড় বড় ইংরেজি অক্ষরে লেখা ক্যাট। তার নিচে রচয়িত্রীর নাম মানিনী দেবী, ইনি গৃহকর্ত্রী। ঘরের অপর দিকে দেওয়ালে একটি রাধাকৃষ্ণের তৈলচিত্র। কৃষ্ণ রাধাকে লইয়া কদমতলায় দাঁড়িয়ে আছেন। একটি প্রকাণ্ড সাপ তাহাদিগকে পাক দিয়া পিষিয়া ফেলিবার চেষ্টা করিতেছে, কিন্তু রাধাকৃষ্ণের ভ্রুক্ষেপ নাই, কারণ সাপটি বাস্তবিক সাপ নয়, ওঙ্কার মাত্র। তাছাড়া কতগুলি মেমের ছবি আছে, তাদের অঙ্গ সিল্কের ব্রাহ্মশাড়ি এবং মাথায় কালো সুতার আলুলায়িত পরচুলা ময়দার কাঁই দিয়া আটিয়া দেওয়া হইয়াছে, কিন্তু ইহাতেও তাহাদের মুখে দুরন্ত মেম মেম ভাব ঢাকা পড়ে নাই, সেজন্য জোর করিয়া নাক বিধাইয়া দেওয়া হইয়াছে। ঘরে দুটি দেওয়াল আলমারিতে চিনেমাটির পুতুল এবং কাঁচের খেলনা ঠাসা। উপরে শুইবার ঘরে 4টি আলমারি, বোঝাই হইয়া যাহা বাড়তির হইয়াছে তাহাই নিচে স্থান পাইয়াছে। ইহা ভিন্ন আরও নানা প্রকার আসবাব, যথা রাজারানীর ছবি, রায়বাহাদুরের পরিচিত ও অপরিচিত ছোট বড় সাহেবের ফটোগ্রাফ, গিল্টির ফ্রেমে বাঁধানো আয়না, অ্যালম্যানাক, ঘড়ি, রায়বাহাদুরের সনদ, কয়েকটি অভিনন্দনপত্র ইত্যাদি আছে। আজ যথাসময়ে আড্ডা বসিয়াছে। বংশলোচন এখনো বেড়াইয়া ফেরেন নাই। তাহার অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল ফরাসের উপর তাকিয়ায় ঠেস দিয়া খবরের কাগজ পড়িতেছেন। বৃদ্ধ কেদার চাটুর্যে মহাশয় হুঁকা হাতে ঝিমাইতেছেন। নগেন ও উদয় অতি কষ্টে ক্রোধ রুদ্ধ করিয়া ওঁত পাতিয়া বসিয়া আছে। একটা ছুতা পাইলে পরস্পরকে আক্রমণ করিবে। আর চুপ করে থাকিতে না পারিয়া উদয় বললেন, যাই বলো, বাঘের মাপ কখনোই ল্যাজ শুদ্ধ হতে পারে না, তাহলে মেয়ে ছেলেদের মাপও চুল শুদ্ধ হবে না কেন? আমার বউয়ের বিনুনিটাই তো 3 ফুট হবে, তবে কি বলতে চাও বউ 8 ফুট লম্বা? নগেন বলিল, দেখ উদো, তোর বউয়ের বর্ণনা আমরা মোটেই শুনতে চাই না, বাঘের কথা বলতে হয় বল। চাটুর্যে মহাশয় তন্দ্রা ছুটিয়া গেল, বলিলেন, আহা, তোমাদের এখানে কি বাঘ ছাড়া অন্য জানোয়ার নেই? এমন সময় বংশলোচন ছাগল লইয়া ফিরিলেন। বিনোদবাবু বলিলেন, বাউ বাহ, বেশ পাঠাটি তো, কত দিয়ে কিনলে হে? বংশলোচন সমস্ত ঘটনা বিব্রত করিলেন। বিনোদ বলিলেন, বেওয়ারিশ মাল, বেশি দিন ঘরে না রাখাই ভালো, সাবার করে ফেলো, কাল রবিবার আছে, লাগিয়ে দাও। চাটুর্যে মশাই ছাগলের পেট টিপিয়া বলিলেন, দিব্যি পুরুষ্ঠু পাঁঠা, খাসা কালিয়া হবে। নগেন ছাগলের উরু টিপিয়া বলিল, হানি কাবাব, একটু বেশি করে আদা বাটা আর পেঁয়াজ। উদয় বলিল, ও, আমার বউ এসা গুলি কাবাব করতে জানে? নগেন ভ্রুকুটি করিয়া বলিল, উদো আবার। বংশলোচন বিরক্ত হইয়া বলিলেন, তোমাদের কি জন্তু দেখলেই খেতে ইচ্ছে করে? একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা কেবল কালিয়া আর কাবাব। ছাগলের সংবাদ শুনিয়া বংশলোচনের সপ্তমবর্ষীয়া কন্যা টেপি এবং সর্বকনিষ্ঠ পুত্র ঘেন্টু ছুটিয়া আসিল। ঘেন্টু বলিল, ও বাবা, আমি পাঁঠা খাবো, পাঁঠার। বংশলোচন বলিলেন,
যা যা, শুনে শুনে কেবল খাই খাই করতে শিখছেন। ঘেন্টু হাত পা ছুড়িয়া বলিল। আমি মেটুলি খাবো। টেপি বলিল, বাবা আমি পাঠাকে পুষবো, একটু লাল ফিতে খাও না। বংশলোচন, বেশ তো, একটু খাওয়া দাওয়া করুক, তারপরে নিয়ে খেলা করিস এখন। টেপি। পাঠার নাম কি বলো না? বিনোদ বলিলেন, নামের ভাব নাকি? ভাসরুক, দধিমুখ, মসিপুচ্ছ, লম্বকর্ণ। চাটুর্যে বলিলেন, লম্বকর্ণই ভালো। বংশলোচন কন্যাকে একটু অন্তরালে লইয়াকে জিজ্ঞাসা করিলেন, টেপু, তোর মা এখন কি করছে রে? এক্ষুনি তো কল ঘরে গেছে। ঠিক জানিস? তাহলে এখন 1 ঘন্টা নিশ্চিন্তি। দেখ, ঝিকে বল চট করে ঘোড়ার ভেজানো ছোলা চারটি এনে এই বাইরের বারান্দায় যেন ছাগলটাকে খেতে দেয়। আর দেখ, বাড়ির ভিতরে নিয়ে যাসনি যেন। উৎসাহের আতিশায্যে টেপি পিতার আদেশ ভুলিয়া গেল। ছাগলের গলায় লাল ফিতা বাঁধিয়া টানিতে টানিতে অন্দরমহলে লইয়া গিয়ে বলিল, ও মা, শিগগির এসো, লম্বকর্ণ দেখবে এসো। মানিনে মুখ মুছিতে মুছিতে স্নানের ঘর হইতে বাহির হইয়া বলিলেন, মরো, ওটাকে কি আনলে? দূর দূর, ও ঝি, ও বাতাসি, শিগগির ছাগলটাকে বার করে দে, ঝাঁটা মার। টেপি বলিল, বারে, ওকে তো বাবা এনেছে, আমি পুষবো। ঘেন্টু বলিল, ঘোড়া ঘোড়া খেলবো। মানিনী বলিলেন, খেলা বার করে দিচ্ছি, ভদ্রলোকে আবার ছাগল পোষে? বেরো বেরো, ও দরোয়ান, ও চুকন্দর সিং। হুজুর। বলিয়া হাঁক দিয়া চুকন্দর সিং হাজির হইল। শীর্ণ খর্বাকৃতি বৃদ্ধ, গালপাট্টা দাড়ি, পাকানো গোঁপ, জাকালো গলায় এবং ততোধিক জাকালো নাম। ইহারই জোরে সে চোট্টা এবং ডাকুর আক্রমণ হইতে দেউড়ি রক্ষা করে। অন্দরের মধ্যে হট্টগোল শুনিয়া রায়বাহাদুর বুঝিলেন যুদ্ধ অনিবার্য। মনে মনে তাল ঠুকিয়া বাড়ি ভিতরে আসলেন। গৃহিণী তাহার প্রতি দৃকপাত না করিয়া দারোয়ানকে বলিলেন, ছাগলটাকে আভি নিকাল দেও, একদম ফটকের বাইরে, নেই তো এক্ষুনি ছিষ্টি নোংরা করেগা। চুকন্দর বলিলেন, বহুত আচ্ছা। বংশজন পাল্টা হুকুম দিলেন, দেখো চুকন্দর সিং, এই বকরি গেটের বাইরে জাগা তো তোমরা নকরি ভি জাগা। বহুত আচ্ছা। মানিনের স্বামীর প্রতি একটা অগ্নিময় নয়নবান হানিয়া বলিলেন, হেলা টেপি, হতচ্ছাড়ি, রাত্রির হয়ে গেল, গিলতে হবে না, থাকিস তুই ছাগল নিয়া, কাল যাচ্ছি আমি হাট খোলায়। হাট খোলায় গৃহিণীর পিত্রালয়। বংশজন বলিলেন, টেপু, ঝিকে বলে দে বৈঠকখানা ঘরে আমার শোবার বিছানা করে দেবে, আমি সিঁড়ি ভাঙতে পারি না। আর দেখ, ঠাকুরকে বল আমি মাংস খাবো না, শুধু খান কত কচুরি, একটু ডাল আর পটল ভাজা। পুরাকালে বড়লোকদের বাড়িতে একটি করে গোসাঘর থাকিত। ক্রুদ্ধা আর্যনারীগণ সেখানে আশ্রয় লইতেন, কিন্তু আর্যপুত্রদের জন্য সেরকম কোনো পাকা বন্দোবস্ত ছিল না। অগত্যা তাহারা এক পত্নীর সহিত মতান্তর হইলে অপর এক পত্নীর দ্বারস্থ হইতেন। আজকাল খরচপত্র বাড়িয়ে যাওয়ায় এই সকল সুন্দর প্রাচীন প্রথা লোপ পাইয়াছে। এখন মেয়েদের ব্যবস্থা শুইবার ঘরের মেঝের উপর মাদুর, অথবা তেমন তেমন হইলে বাপের বাড়ি, আর ভদ্রলোকদের একমাত্র আশ্রয় বৈঠকখানা। আহারান্তে বংশোচন একটা বৈঠকখানায় ঘরে একাকী শয়ন করিলেন। অন্ধকারে তার ঘুম হয় না, এজন্য ঘরের এক কোণে পিল সুজের উপর একটি রেড়ির তেলের প্রদীপ জ্বলিতেছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করিয়া বংশলোচন উঠিয়া ইলেকট্রিক লাইট জ্বালিলেন এবং একখানি গীতা লইয়া পড়িতে বসিলেন। এই গীতাটি তার দুঃসময়ের সম্বল। পত্নীর সহিত অসহযোগ হইলে তিনি এটি লইয়া নাড়াচাড়া করেন এবং সংসারের অনিত্যতা উপলব্ধি করিতে চেষ্টা করেন। কর্মযোগ পড়িতে পড়িতে বংশলোচন ভাবিতে লাগিলেন, তিনি কি এমন অন্যায় কাজ করিয়াছেন যার জন্য মানিনী এরূপ ব্যবহার করেন? বাপের বাড়ি যাবেন, ইস ভারী তেজ, তিনি ফিরাইয়া আনিবার নামটি করিবেন না। যখন গরজ হইবে আপনিই ফিরবে। গৃহিণী শখ করিয়া যে সব জঞ্জাল ঘরে পড়েন তা তো বংশলোচন নীরবে বরদাস্ত করেন। এই তো সেদিন 15টা জলচৌকি, 23টা বুটি এবং 250 টাকার খাগড়ায় বাসন কেনা হইয়াছে, আর দোষ হইলে কেবল ছাগলের বেলা। যত সব। বংশলোচন দিকটাখানি ছড়াইয়া রাখিয়া আলোর সুইচ বন্ধ করিলেন এবং ক্ষণকাল পরে নাসিকার ধ্বনি করিতে লাগিলেন। লম্বকর্ণ বারান্দায় শুইয়া রোমন্থন করিতেছিল।
দুইটা বর্মা চুরুট খাইয়া তাহার ঘুম চটিয়া গিয়াছে। রাত্রি একটা আন্দাজ জোরে হাওয়া উঠিল, ঠান্ডা লাগায় সে বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। বৈঠকখানা ঘর হইতে মিটমিটে আলো দেখা যাইতেছে। লম্বকর্ণ তাহার বন্ধন রজ্জু চিবাইয়া কাটিয়া ফেলিল এবং দরজা খোলা পাইয়া নিঃশব্দে বৈঠকখানায় প্রবেশ করিল। আবার তাহার ক্ষুধা পাইয়াছে। ঘরের চারিদিকে ঘুরিয়া একবার তদারক করিয়া লইল। ফরাসের এক কোণে একগচ্ছা খবরের কাগজ রহিয়াছে। চিবাইয়া দেখিল অত্যন্ত নিরস। অগত্যা সে গীতার 3 অধ্যায় উদরস্থ করিল। গীতা খাইয়া গলা শুকিয়া গেল। একটা উঁচু তেপায়ার উপর এক পূজা জল আছে, কিন্তু তাহার নাগাল পাওয়া যায় না। লম্বকর্ণ তখন প্রদীপের কাছে গিয়া রেড়ির তেল চাখিয়া দেখিল, বেশ সুস্বাদু। চকচক করে সবটা খাইল। প্রদীপ নিবিল। বংশোচন স্বপ্ন দেখিতেছেন সন্ধি স্থাপন হইয়া গিয়াছে। হঠাৎ পাশ ফিরিতে তাহার একটা নরম গরম স্পন্দনশীল স্পর্শ অনুভব হইল। নিদ্রা বিজাড়িত স্বরে বলিলেন, কখন এলে? উত্তর পাইলেন, হুলস্থুল কাণ্ড। চোর চোর, বাঘ হ্যায়! এই চুকন্দর সিং, জলদি আও! নগেন, উদো, শিগগির আয়, মেরে ফেললে। চুকন্দর তার মুঙ্গেরি বন্ধুকে বারুদ ভরিতে লাগিল। নগেন ও উদয় লাঠি, ছাতা, টেনিস ব্যাট যা পাইল তাই লইয়া ছুটিল। মানিনে ব্যাকুল হইয়া হাঁপাইতে হাঁপাইতে নামিয়া আসিলেন। বংশলোচন ক্রমে প্রকৃতিস্থ হইলেন। লম্বকর্ণ 2-1 ঘা মার খাইয়া ব্যয় করিতে লাগিল। বংশলোচন ভাবিলেন বাঘ বরঞ্চ ছিল ভালো। মানিনী ভাবিলেন ঠিক হয়েছে। ভোরবেলা বংশলোচন চুকন্দরকে পাড়ায় খোঁজ লইতে পড়িলেন, কোনো ভালা আদমি ছাগল পুষিতে রাজি আছে কিনা। যে সে লোককে তিনি ছাগল দিবেন না, এমন লোক চাই যে যত্ন করিয়া প্রতিপালন করিবে, টাকার লোভে বেচিবে না, মাংসের লোভে মারিবে না। 8টা বাজিয়াছে। বংশলোচন বহির্বাটির বারান্দার চেয়ারে বসিয়া আছেন। নাপিত কামাইয়া দিতেছে। বিনোদবাবু ও নগেন অমৃতবাজারে ডালহাউসি ভার্সাস মোহনবাগান পড়িতেছেন। উদয় ল্যাংড়া আমের দর করিতেছে। এমন সময় চুকন্দর আসিয়া সেলাম করিয়া বলিল, লাটুবাবু আয়ে হ্যাঁ। 3 জন সহচরের সহিত লাটুবাবু বারান্দায় আসিয়া নমস্কার করিলেন। তাহাদের প্রত্যেকের বেশভূষা প্রায় একই প্রকারের। ঘাড়ের চুল আঙুল ছাটা, মাথার উপর পর্বতাকার তেড়ি, রগের কাছে 2 গোছা চুল ফনা ধরিয়া আছে, হাতে রিস্টওয়াচ, গায়ে আগলুপ, লম্বিত পাতলা পাঞ্জাবি, তার ভিতর দিয়ে গোলাপি গেঞ্জির আভা দেখা যাইতেছে, পায়ে লপেটা, কানে অর্ধদগ্ধ সিগারেট। বংশলোচন বলিলেন, আপনাদের কোত্থেকে আসা হচ্ছে? লাটুবাবু বলিলেন, আমরা বেলেঘাটা কেরোসিন ব্যান্ড, ব্যান্ডমাস্টার লটবর নন্দীর অধীন, লোকে লাটুবাবু বলে। শুনলাম আপনি একটি পাঁঠা বিলিয়ে দেবেন, তাই সঠিক খবর নিতে এসেছি। বিনোদ বলিলেন, আপনার বুঝি ক্যানেস্তারা বাজান? ক্যানেস্তারা কি মশাই, দস্তুর মতো কলসট। এই ইনি লবিন লিয়োগী ক্ল্যারিওনেট, এই লরহরি লাগ ফুলট, এই লবকুমার লন্ডন বাইলা, তাছাড়া কার্লেট, পিকলু, হারমোনিয়া, ঢোল, কত্তল সব নিয়ে 19 জন আছি। বার্মা অয়েল কোম্পানির ডিপোয় আমরা কাজ করি। ছোট সাহেবের সেদিন বিয়ে হলো, ফিস্টি দিলে, আমরা বাজলুম। সাহেব খুশি হয়ে টাইটেল দিলে কেরোসিন ব্যান্ড। দেখুন, আমার একটি ছাগল আছে, সেটি আপনাকে দিতে পারি, কিন্তু আমরা হলুম 19টি প্লালি। একটা পাঠাই কি হবে মশাই? কি বলো হে লরহরি? লস্যি লস্যি। আমি এই শর্তে দিতে পারি যে ছাগলটিকে আপনি যত্ন করে মানুষ করবেন, বেচতে পারবেন না, মারতে পারবেন না। এ যে আপনি নতুন কথা বলছেন মশাই, ভদ্র লোকে কখনো ছাগল পোষে? পাঁঠি লয় যে দুধ দেবে, পাখি লয় যে পড়বে, ভেড়া লয় যে কম্বল হবে। সে যাই হোক, বাজে কথা বলবার আমার সময় নেই। নেবেন কি না বলুন। লাটুবাবু ঘাড় চুলকাতে লাগিলেন। নরহরি বলিলেন, লিয়ে লাও হে লাটুবাবু, লিয়ে লাও, ভদ্রলোক বলছেন অত করে। কিন্তু মনে থাকে যেন, বেচতে পারবে না, কাটতে পারবে না। সে আপনি ভাববেন না, লাটু ললদির কথা লড় চড়লেই। লম্বকর্ণকে লইয়া বেলেঘাটা কেরাসিন ব্যান্ড চলিয়া গেল। বংশলোচন বিমর্ষ চিত্তে বলিলেন, বেটাদের দিয়ে ভরসা হচ্ছে না। বিনোদ আশ্বাস দিয়া বলিলেন, ভেব না হে, তোমার পাঁঠা গন্ধর্ব লোকে বাস করবে, ফাঁকে পড়লুম আমরা।
এতক্ষণ আপনারা শুনছিলেন সাহিত্যিক রাজশেখর বসুর অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গরসাত্মক গল্প লম্বকর্ণ প্রথম পর্ব। আমাদের চ্যানেলের গল্পগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো বিদায়। আগামী বুধবার সন্ধে আবার আমরা হাজির হব আরেকটি নতুন গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্পের সন্ধ্যার সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।